আদিকাল থেকেই মানুষ তার প্রাত্যহিক জীবনের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য বিনিময় করত। আর এই পণ্য বিনিময়ের সময় যে সমস্ত ঘটনা ঘটত, আর সেই ঘটনার সাথে যেগুলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে, সেখান থেকেই লেনদেনের সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী বন্ধুদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে আলোচনা করব। তো প্রথমেই এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো এই বিষয়ে আমাদের দেখতে হবে। এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি বাসায় টেলিভিশনের সামনে বসে থাকো তাহলে তোমাদের বইটি বের করে দ্বিতীয় অধ্যায় এই লেনদেন অধ্যায়টি তোমরা দেখো। এই অধ্যায় শেষে আমরা লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবো। আর লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। তিন নম্বরে লেনদেন শনাক্ত করতে পারবো। লেনদেন শনাক্ত করতে পারবো চাইলে হলো হিসাব সমীকরণ ব্যাখ্যা করতে পারবো। প্রথমেই লেনদেনের ধারণা। লেনদেন কোথা থেকে আসলো? একটি ব্যবসা জগতে হরহামেশায় অনেক ঘটনা ঘটে, কিন্তু সেই ঘটনার সব ঘটনাই হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা হয় না। যে ঘটনাগুলোর সাথে অর্থের সম্পর্ক আছে কেবল সেই লেনদেনগুলোই হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, আর যে ঘটনাগুলোর মধ্যে লেনদেনের কোনো সম্পর্ক নেই সেই ঘটনাগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। একটি উদাহরণ দিয়ে এই বিষয়টি বোঝাতে চেষ্টা করব। ধরো রহিম সাহেব বাজারে গিয়ে 500 টাকার মাছ ক্রয় করলো। সে মাঝিকে 500 টাকার নোট দিয়ে আসলো। আবার সে বাসায় ফিরল রিক্সা যুগে। বাসার কাছে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে 20 টাকা ভাড়া দিল। বাড়ির মধ্যে সে তার বড় ভাইকে, যেহেতু বড় ভাই পৃথক, সেহেতু বড় ভাইকে কিছু মাছ খেতে দিল। এখানে তিনটি ঘটনা ঘটলো। তিনটি ঘটনাই কিন্তু লেনদেন হতে পারে, আবার লেনদেন নাও হতে পারে। দেখা যাক প্রথম দুটি ঘটনা। যখন সে মাঝিকে 500 টাকার নোট দিল, তাহলে এইখানে দুই পক্ষের মধ্যেই কিন্তু অর্থের অবস্থার পরিবর্তন ঘটছে, সুতরাং এটি লেনদেন হতে পারে। আবার যখন রিক্সা যুগে সে বাসায় ফিরল এবং 20 টাকা ভাড়া দিল, এখানেও দুই পক্ষের মধ্যে অর্থের অবস্থার পরিবর্তন ঘটছে, সুতরাং এটি লেনদেন। আবার বাসায় এসে যখন তার বড় ভাইকে কিছু মাছ খেতে দিল, এখানে অর্থের অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, সুতরাং এই ঘটনাটি লেনদেন নয়।
তাহলে যে ঘটনাগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সেই ঘটনাগুলোই হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। তাহলে এই তিনটা ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে কোন ঘটনাগুলো, কোনটি ঘটনা, কোন ঘটনা লেনদেন এবং কোন ঘটনা লেনদেন নয়। তাহলে প্রশ্ন আসতে পারে বা তোমাদের থাকতে পারে প্রশ্ন যে ঘটনা আবার কয় ধরনের? ঘটনা হলো দুই ধরনের। সরি, বিঘ্ন করার জন্য দুঃখিত। ঘটনা দুই ধরনের। এক, অর্থ সম্পর্কীয় ঘটনা। দুই, অর্থ সম্পর্কহীন ঘটনা। অর্থ সম্পর্কীয় ঘটনা, যে ঘটনার সাথে টাকার সম্পর্ক থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যদি অর্থের অবস্থার পরিবর্তন ঘটে বা কোনো ঘটনা অর্থ দ্বারা মূল্যায়ন করা হয়, সেটি হলো অর্থ সম্পর্কীয় ঘটনা। আর অর্থ সম্পর্কহীন ঘটনা, অর্থ সম্পর্কহীন ঘটনা হলো যে ঘটনা ঘটবে কিন্তু সেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় বা অর্থের অঙ্ক দ্বারা মূল্যায়ন করা যায় না, সেটি হলো অর্থ সম্পর্কহীন ঘটনা। এবার আসা যাক লেনদেন কি। লেনদেন লেনদেন কি? এই লেনদেন, এই লেন অর্থ নেওয়া আর এই দেন অর্থ দেওয়া। তাহলে দেওয়া নেওয়া, লেনদেন হলো লেনদেন, নেওয়া দেওয়া, অথবা গ্রহণ প্রদান, গ্রহণ প্রদান। তাহলে লেনদেনের আবেদনিক অর্থ দ্বারাই দেওয়া নেওয়া অথবা গ্রহণ প্রদান। তাহলে লেনদেনের সংজ্ঞা দ্বারাই অর্থের আদান প্রদান অথবা অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো দ্রব্য বা সেবা আদান প্রদানের ফলে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে অর্থের অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে ওই ঘটনাগুলোকে আমরা লেনদেন বলতে পারি। বিষয়টি বুঝতে পারছো? অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা যদি কোনো ঘটনার ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যদি অর্থের অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে ওই ঘটনা বা আদান প্রদানকে আমরা লেনদেন বলতে পারি বা লেনদেনের সংজ্ঞা বলতে পারি। তাহলে বুঝতে পারছো লেনদেন কি? এবার আসা যাক লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। লেনদেন হতে গেলে তার কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্য আছে, যা দেখলে আমরা বুঝতে পারবো যে এটি আসলে লেনদেন বা লেনদেন নয়। লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। কোন ঘটনা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, তা না হলে লেনদেন হবে না। যেমন কারখানার একজন শ্রমিকের মৃত্যু হলো, এর একটা ঘটনা ঘটছে, কিন্তু অর্থ দ্বারা মূল্যায়ন করা যায় না। আবার ব্যবসার জন্য ব্যবসা থেকে 500 টাকা হারিয়ে গেল, ব্যবসার ক্যাশ বাক্স থেকে 500 টাকা হারিয়ে গেল, এখানে ব্যবসার ক্ষতি হলো, সুতরাং এখানে অর্থের মূল্য আছে এরকম বোঝা গেল। কাজেই লেনদেন হতে গেলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন, 2 নম্বর হলো আর্থিক অবস্থার
পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন। যদি লেনদেন কোনো ঘটনা যদি লেনদেন হতে হয় তাহলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন হবে, তার মানে টাকার পরিবর্তন হতে হবে, তবে সেটি লেনদেন হবে, নতুবা লেনদেন হবে না। যেমন ধরো ব্যবসায়ের জন্য 10,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, এখানে ব্যবসায়ে 10,000 টাকা মূল্যে আসবাবপত্র আসছে, আবার কি হচ্ছে 10,000 টাকা ব্যবসা থেকে চলে গেছে, এখানে নগদ টাকা কমছে, আবার একদিকে সম্পদ আসলো, তাহলে অর্থের অবস্থা পরিবর্তন করলো, সুতরাং এটি একটি লেনদেন। তারপর দ্বৈত সত্তা, লেনদেন হতে গেলে দ্বৈত সত্তা থাকতে হবে। দ্বৈত সত্তা, দ্বৈত সত্তা কি? দুটি পক্ষ, লেনদেনের দুটি পক্ষ থাকবে, এক পক্ষ গ্রহণ করবে আর এক পক্ষ প্রদান করবে। যে পক্ষ গ্রহণ করবে তাকে আমরা গ্রহীতা বলতে পারি, আবার যে পক্ষ প্রদান করবে তাকে আমরা দাতা বলতে পারি। কাজেই লেনদেনের দুটি পক্ষ ছাড়া কোনো লেনদেনই হয় না, এক পক্ষে কোনো লেনদেন হয় না। 4 হলো স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, লেনদেন হতে গেলে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র হতে হবে। যেমন ধরো 5 তারিখে 5,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হলো, এটা একটা ঘটনা। যেহেতু পণ্য বাকিতে বিক্রয় হলো 5,000 টাকা, তাহলে এর একটা ঘটনা। আবার 10 তারিখে সেই 5,000 থেকে 2,000 টাকা পাওয়া গেল, 5 তারিখের ঘটনাও আলাদা একটা লেনদেন, আবার এই 10 তারিখে যে টাকা পাওয়া গেল এই ঘটনার একটা লেনদেন। তাহলে ওই ঘটনার সাথে একটা সম্পর্ক আছে, সম্পর্ক থাকার পরেও দুইটা স্বয়ংসম্পূর্ণ এবং আলাদা লেনদেন। দৃশ্যমান, দৃশ্যমানতা, পাশে হলো দৃশ্যমানতা। দৃশ্যমানতা, লেনদেন হতে গেলে দৃশ্যমানতা থাকতে পারে। দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই প্রকার, উভয়ই লেনদেন হতে পারে। যেমন ব্যবসার জন্য আসবাবপত্র ক্রয় করা হলো, এটা দেখা যাচ্ছে, আসবাবপত্র আসলো এবং টাকা চলে গেল, এটা দেখা যাচ্ছে, এটা একটা লেনদেন, এটা দৃশ্যমান। আবার অদৃশ্যমান লেনদেনও, অদৃশ্য ঘটনাও লেনদেন হতে পারে। যেমন আসবাবপত্রের উপর অবচয়, এই অবচয়টা দেখা যায় না, দীর্ঘ বছর ব্যবসায়ে আসবাবপত্র ব্যবহার করার ফলে এটার ক্ষয় হয়, এই অবচয় এটা দেখা যায় না, কিন্তু পরিমাপ করা যায়, অর্থ দ্বারা পরিমাপ করা যায়। 5 বছর পরে যদি একটা আসবাবপত্র আমি বিক্রি করি তাহলে সেটার মূল্য কমে যাবে, এই যে কমে যাওয়াটা দেখা যায় না, কিন্তু এটা অদৃশ্যমান, এটা একটা লেনদেন। ঐতিহাসিক ঘটনা, কোনো ঐতিহাসিক ঘটনাও লেনদেন হতে পারে। কোনো ঘটনা, কোনো আর্থিক ঘটনা লেনদেন, অতীতে আর্থিক ঘটনা লেনদেন হয়েছে, আবার ভবিষ্যতে হবে, এরকম ঘটনাও লেনদেন। যেমন অনাদায়ী পাওনা সংস্কৃতি, বাট্টা সংস্কৃতি, এগুলো ঐতিহাসিক ঘটনা, এগুলো লেনদেন। আরেকটা বৈশিষ্ট্য আছে 7 নম্বরে, হিসাব সমীকরণের উপর প্রভাব। হিসাব সমীকরণের উপর প্রভাব, তোমরা হয়তো হিসাব সমীকরণ সম্পর্কে আগে জেনেছ অথবা জানোনি। তো হিসাব সমীকরণটা হলো AL প্লাস E, এখানে 3টা, এটার মূল সমীকরণ, এটা হলো মূল সমীকরণ। এখানে 3টা উপাদান আছে, A assets equal to L liabilities, আর হলো E, এই E হলো ইকুইটি। হিসাব সমীকরণ, হিসাব লেনদেন হতে গেলে এই 3টা উপাদানের পরিবর্তন হইতে হবে, তা না হলে সেটি লেনদেন হবে না। যে কোনো 2টি অথবা 1টি পরিবর্তন হলে সেটি লেনদেন হবে। তাহলে আমরা অবশ্যই এই লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বুঝতে পারছি। তোমরা বাসায়
তোমাদের যে বই আছে এই বইটি আরো ভালোভাবে পড়বে এবং এই লেনদেন হতে গেলে লেনদেনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমরা বুঝতে পারবে। তো এবার আসা লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ, কোন ঘটনা লেনদেন নয় এবং কোন ঘটনাটি লেনদেন তা আমরা কয়েকটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। এখানে শিহাব এন্টারপ্রাইজে 2018 সালে জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। কি কি ঘটনা সংঘটিত হয়েছে শুধু আমি সেই ঘটনাগুলোর নাম লিখবো, এখানে প্রশ্ন লেখার দরকার নেই। শিহাব এন্টারপ্রাইজে 2018 সালে জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। যেমন ধরো 1 নম্বরে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। কেনা করলেন? শিহাব। প্রশ্নটা আমি লিখলাম না? 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তাহলে এই ঘটনা কি? এটা একটা ঘটনা। এটা কি আসলে কি লেনদেন না লেনদেন নয়? তাহলে আমরা বৈশিষ্ট্য থেকে বুঝতে পারছি যে কোনো ঘটনার ফলে যদি ব্যবসা প্রতিষ্ঠানে অর্থের অবস্থার পরিবর্তন ঘটে তাহলে সেটি লেনদেন। তাহলে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার ফলে ব্যবসায়ে 50,000 টাকা আসছে, সুতরাং এর একটি লেনদেন। নগদে পণ্য বিক্রয় করা 10,000 টাকা, নগদে পণ্য বিক্রয় হলো 10,000 টাকা। এই নগদে পণ্য বিক্রয় করার ফলে ব্যবসায়ে আয় হচ্ছে, সুতরাং এর একটি লেনদেন। আবার নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, এই ঘটনাটি একটি লেনদেন। 4,000 টাকা মূল্যের আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো, ফরমাইশ দেওয়া হলো ক্রয়ের জন্য, পণ্যটা আনা হয় নাই, সুতরাং এর একটা ঘটনা, কিন্তু এটি একটি লেনদেন নয়। জনাব শিহাবের ব্যক্তিগত অর্থ পকেট থেকে হারিয়ে গেল, এটা একটা ঘটনা, কিন্তু এটা ব্যবসায়ের কোনো অর্থ না, এটা তার নিজস্ব, সুতরাং এটি লেনদেন নয়। এই ঘটনাগুলো তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে আসে। কিভাবে লিখবে আমি একটি ছক দেখে দিচ্ছি, এই ছক অনুপাতে তোমাদের লিখতে হবে। কারণ সহ ব্যাখ্যা করবি, লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা। যেমন 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এইটা 1 নম্বর। 1 নম্বর এটা লেনদেন কি না, এগুলো কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে থাকে, এইভাবে লিখতে হবে। এটা লেনদেন কি না, যদি লেনদেন হয় লিখতে হবে লেনদেন, আর না হলে লেনদেন নয়। তাহলে এই ঘটনাটার ফলে অর্থের অবস্থার পরিবর্তন ঘটছে, সুতরাং এই ঘটনাটি একটি লেনদেন, লিখতে হবে লেনদেন। কারণ কি? কারণ সহ ব্যাখ্যা, কারণ সহ ব্যাখ্যা দিতে হবে। নগদ অর্থ প্রতিষ্ঠানে আনার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। নগদ অর্থ প্রতিষ্ঠানে আনার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে দুইটা পক্ষ, একটা মালিকের মূলধন এবং অপর পক্ষ হল প্রতিষ্ঠানের নগদ টাকা। দুটি পক্ষ মালিকের মূলধন
এবং প্রতিষ্ঠানের নগদ টাকা। এটা হলো কারণ। এভাবে দাগ দিতে হবে। আবার দেখো দুই একটা ঘটনা হলো নগদে পণ্য বিক্রয়। নগদে পণ্য বিক্রয় 5,000 টাকা ধরো। তাহলে নগদে পণ্য বিক্রয় 5,000 টাকা, এটা আসলে একটা ঘটনা, এটা লেনদেন কিনা এটা বুঝতে হবে। এই নগদে পণ্য বিক্রয় করার ফলে ব্যবসায় থেকে পণ্য চলে গেছে, ফলে নগদ টাকা আসছে, সুতরাং এটি একটি লেনদেন। তাহলে লিখতে হবে 2 লেনদেন। লেনদেন এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লিখতে পারো এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। বিক্রয়ের ফলে ব্যবসায়ে টাকা আসছে এবং নগদ টাকা আসছে, অপরদিকে ব্যবসা থেকে পণ্য চলে গেছে, সুতরাং প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে, সুতরাং এটি একটি লেনদেন। সবগুলো লিখলাম না। আরেকটা ব্যাখ্যা আছে, আরেকটা ঘটনা আছে। তিনবার একটা ঘটনা আছে। 4,000 টাকার আসবাবপত্রের জন্য ফরমাইশ প্রদান। এটা একটা ঘটনা। এটা একটা ঘটনা। 4,000 টাকার আসবাবপত্র ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান করা হলো ব্যবসার জন্য। এটা একটা ঘটনা, কিন্তু এটা লেনদেন নয়, কারণ 4,000 টাকা পণ্যের আসবাবপত্র ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান করা হয়েছে, কিন্তু ব্যবসায় আসেনি, এই জন্য এটি লেনদেন। তাহলে লিখতে হবে 3 লেনদেন নয়। এই ঘটনার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, সুতরাং এটি লেনদেন নয়। এইভাবে আমরা এই যে ঘটনাগুলো থাকবে, এইভাবে ব্যাখ্যা সহকারে যদি আমরা লিখি তাহলে বুঝতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়েও বিভিন্ন উদাহরণ দিয়ে এইগুলো ব্যাখ্যা করা হয়েছে। তোমরা বাড়িতে এই বইগুলো থেকে এই উদাহরণগুলো দেখবে, আশা করি বুঝতে পারবে। তো এবার আসা যাক হিসাব সমীকরণ কি। হিসাব সমীকরণ হিসাব সমীকরণ হলো A = L + E। A
ইকুয়াল টু এল প্লাস ই। এখানে এ অ্যাসেটস এল হলো লাইবিলিটিস, দায়। অ্যাসেটস সম্পদ, অ্যাসেট সম্পদ, লাইবিলিটি হলো দায়। আর এখানে ইতে হলো ইকুইটি, মালিকানা সত্ত্ব, এখানে অ্যাসেটস হলো সম্পদ। সম্পদ বলতে ব্যবসায়ের অর্থনৈতিক পরিসম্পদকে বোঝায়, যা ব্যবসায়ের মুনাফা অর্জনে সহায়তা করে। যেমন ব্যবসায়ের মালিকানা, দিন আরোপত্র, যন্ত্রপাতি, ঘরবাড়ি, দালান করা, এগুলোকে বলা হয় সম্পদ। তারপরে আসা যাক দায় কি? দায় হলো ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা, যা এক সময় ব্যবসাকে পরিশোধ করতে হবে। তৃতীয় পক্ষের যে দাবি ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে থাকে তাই হলো ব্যবসায়ের দায়। মালিকানা সত্ত্ব কি? ইকুইটি, মালিকানা সত্ত্ব। এখানে কোনো প্রতিষ্ঠানের সম্পদ, মূল সম্পদ থেকে যদি তৃতীয় পক্ষের দাবি পরিশোধ করা হয় তাহলে যা থাকবে তাই হলো মালিকানা সত্ত্ব। অর্থাৎ এ মাইনাস এল ইকুয়াল টু ই। মোট সম্পদ থেকে মোট দায় বাদ দেওয়ার পরে যা থাকবে তাই হলো ইকুইটি বা মালিকের অধিকার বা মালিকানা সত্ত্ব। এখানে এই মালিকানা সত্ত্ব পরিবর্তনের 4টি উপাদান আছে। এই মালিকানা সত্ত্ব পরিবর্তনের 4টি উপাদান আছে, সেগুলো হলো সি